আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে একজন নতুন দরবেশের অভ্যুদয় হয়েছে, রাজনীতির নতুন দরবেশ। এটিকে অনেকে ছোট দরবেশ হিসেবে বলার চেষ্টা করছেন, এটিকে বাচ্চা দরবেশ বলার চেষ্টা করছেন, কচি দরবেশ বলার চেষ্টা করছেন। এর কারণ হলো এই যে নতুন যে দরবেশ, সেই দরবেশের বয়স অল্প, দাড়ি লম্বা। আগের যে দরবেশ তার দাড়ি ছিল কিন্তু এটার মতো এত লম্বা ছিল না। ২ নম্বর হলো যে আগের যে দরবেশ সে কখনো পাগড়ি পরতো না। এই যে নতুন যে দরবেশ আসছে, এই দরবেশ পাগড়ি পরছে। তারপর আগের দরবেশ এক সময় এক পোশাক পরতেন, কখনো কোট টাই পরতেন, এবং তার একটা পাজামা পাঞ্জাবির একটা স্টাইল ছিল পলিটিক্যাল। কিন্তু এই দরবেশটার যে পোশাক আশাক, এটাকে অনেকটা তাবলিগি নেসাবের যে পোশাক, ওরা যে ধরনের ঢোলা পাঞ্জাবি, পাজামা, মানে পাজামা বলতে পাকিস্তানি সালোয়ার যেটা বলা হয় সেটা পরে, তারপর স্যান্ডেল পরে, এইরকম একটা সুরত ধরে সে ঘুরে। এর কাছাকাছি আর একটা, এর চেয়ে একটু বয়সে বেশি হবে, ডবল হবে, আমাদের চেয়ে একটু ছোট, সেটা হলো ওই আওয়ামী লীগ জামানাতে এরকম একটা দরবেশ ছিল। মানে বড় দরবেশ সালমান এফ রহমান, তার সাথে সাথে আরও বাচ্চা ছোট দরবেশ ২-৩টা ছিল। শেয়ার মার্কেট একটা ছিল, ওটাকে ছোট দরবেশ বলা হতো। ওটা দাড়ি দুড়ি ছিল না, ওটা আবার এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে। সবাই মানে এখন শেয়ার মার্কেট যত কারসাজি এই বিএনপি পন্থী বলে পরিচিত ছিল। বা তার সাথে আবার দেখা গেল যে কয়েকজন বিএনপির আন্ডারওয়ার্ল্ডের ডন, তারপরে সালমান এফ রহমান, এদের সাথে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল। তো দেশে যখন খুব ধরপাকড় শুরু হয়, তখন ওটা মানে যেটাকে বলা হয় শেয়ার মার্কেটের ছোট দরবেশ, ও পালিয়েছিল, কিন্তু ওর দাড়ি ঠাড়ি ছিল না। ও পালিয়েছিল, ও নেপালে গিয়ে কুকাম করতো, যা কিছু ছিল আর কি। তো বাংলাদেশে যেটা ছিল এফবিসিআই কেন্দ্রিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক একটা দরবেশ ছিল। এটার এরকম তাবলিকি নেশাব ছিল, কপালে ৩-৪টি দাগ, মানে মানে দেখলেই মনে হতো একদম সাক্ষাৎ অলি আল্লাহ। কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হতো বোধ হয় এইমাত্র আকাশ থেকে আসছে। মানে ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ড, ওয়েল সাইজ, ওয়েল ট্রেন্ড। আমরা যাকে বড় দরবেশ বলে গালাগাল করতাম, ওটার আসলে এরকম ট্রেনিং ছিল না। কিন্তু ওই যে ছোট যে দুটোর কথা বললাম, ও দুটোর ট্রেনিং ছিল। একটা আন্ডারওয়ার্ল্ডের ডন দরবেশ, আর একটা হলো এই সমাজে ঘুরে বেড়ানো কীট পতঙ্গ এরকম রূপী একজন দরবেশ। কিন্তু কীট পতঙ্গ রূপী থাকলেও কথাবার্তা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব জায়গাতে তার এরকম একটা ফাজলামও ছিল, এরকম একটা দুর্নীতির এরকম একটা স্টাইল ছিল যে সে যে এই মাত্রায় দুর্নীতি করছে, এটা আওয়ামী লীগ পতন হওয়ার পরে সে উধাও হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় তার একটা টিকিটিকে স্পর্শ করতে পারেনি, তার কৌশলটা ওই পর্যায়ে ছিল। তো অতীতে সেই দরবেশদের তুলনায় যদি এই জমানাতে যে বাচ্চা দরবেশ তার অভ্যুদয় হয়েছে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন তাকে সেই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সে যে সকল কথাবার্তা বলেছে, টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে, বা তার কিছু কর্মকাণ্ড ভিডিও ফুটেজ আমরা দেখেছি, এগুলো দেখলে মানে প্রথমত যে আমাদের যে রুচির দুর্ভিক্ষ হয়েছে, এবং আমরা কোন পর্যায়ে পৌঁছে গেলে এরকম একজন নাবালক, সেই নাবালকের মুখে এক গাদা দাড়ি হয়েছে, আবার সেই নাবালকের সেই দাড়িগুলো আবার পেকেও গেছে, আবার সেই নাবালক অনায়াসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে। আমরা সচিবালয়ে যেদিন থেকে আমি সংসদ সদস্য নেই 2013 সনের পর থেকে, আমি তো সচিবালয়ে ঢুকতেই তো আমার শরম লাগে, আমি ঢুকিনি কখনো। এমনকি এমপি যখন ছিলাম তখন খুব বেশি প্রয়োজন না হলে আমি সারা জীবনে 8-10 বার গেছি কিনা আমার এটা বলতে পারি না। খুব জরুরি প্রয়োজনে, তাও ওখানে বৈঠক ছিল, মিটিং ছিল, মন্ত্রীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক মিটিং ছিল, এই জন্য সেখানে গিয়েছি। কিন্তু তদবিরের জন্য, ঘোরাঘুরির জন্য, আড্ডার জন্য ওখানে যাওয়া তো দূরের কথা, কোনোদিন গণভবনও যায়নি। একজন সিঙ্গেল লোক দেখাতে পারবেন না যে শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে বঙ্গভবনে, গণভবনে গোলাম মোল্লা রনির একটা ছবি আছে সিঙ্গেল, কেউ দেখাতে পারবেন না। আমি ওটা যাইনি কখনো, আমার স্ত্রীকেও নেয়নি। কিন্তু মানুষ দেখলাম যে গণভবনে যাওয়ার জন্য, বঙ্গভবনে যাওয়ার জন্য যতটা নিচে যাওয়া দরকার সেটা তারা করেছে। হ্যাঁ, গণভবনে গিয়েছি, আমাদের যে সাংগঠনিক কতগুলো বৈঠক হয়েছে, মিটিং হয়েছে, আমাদের সংসদীয় কমিটি কিছু মিটিং হয়েছে,
সরকারি কর্ম, সেই সরকারি কর্মে আমি গণভবনে গেছি। প্রধানমন্ত্রী ডেকেছেন কয়েকবার, তখন গিয়েছি। কিন্তু আমার নিজের স্বার্থের জন্য, তেলবাজি করার জন্য, চাকরি বাঁচানোর জন্য, ভবিষ্যৎ নমিনেশনের জন্য, শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য বা শেখ হাসিনার সঙ্গে একটা ছবি তুলে অন্যকে ভয় দেখানোর জন্য এই কর্মগুলো করা তো দূরের কথা, এগুলো মনের মধ্যেও আসেনি। কিন্তু এই যে পিচ্চি দরবেশ নামে যে কুখ্যাতি পেয়েছে যে ছেলেটি, এর এই সাহস হলো কী করে? সে কী করে সচিবালয়ে যায়? এর অতীত ব্যাকগ্রাউন্ড কী? এই অল্প সময়ের মধ্যে সে কী করে পাঠ্যপুস্তক বোর্ড যেখানে আছে সেখানের ব্যবসাতে তদবির করতে পারে? এই ছেলের যে ক্যারেক্টারিস্টিক্স, এর যে সামাজিক যে স্ট্যান্ডার্ড, এর জন্ম, এর পরিবার, এর সব কিছুর মধ্যে একটা দারিদ্রতার স্পষ্ট এবং ভণ্ডামের একটা লক্ষণ। অর্থাৎ তার চেহারার সঙ্গে দাড়ি মেলে না, তার পাগড়ির সঙ্গে চোখ মেলে না, তার কথার সঙ্গে তার শিক্ষা মেলে না, আর তার সার্বিক অবস্থার সঙ্গে তার যে কুকর্মগুলো একটাও মেলে না। ওই যে পিএসসির যে ড্রাইভার যে দুর্নীতি করেছে, দুর্নীতি করে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, ওই ড্রাইভারের সাথে দুর্নীতির যে একটা সম্পর্ক বা অ্যাডাপশন, ওটার সঙ্গে যতটা মিল আছে, সে তবু একটা চেয়ারম্যান ইলেকশন করার চেষ্টা করেছে। তার কথায় যথেষ্ট যাকে বলে স্মার্টনেস ছিল। তারপরে সে একটা ড্রাইভার হলো, পোশাক আশাক, মানে দুর্নীতি 10-15 বছর করার পর তার হাত পেকে গিয়েছিল। ফলে তাকে দেখে একটা যাকে বলা হয় নেতা নেতা মনে হতো, ধনী ধনী মনে হতো, এবং সে যথেষ্ট ধনসম্পদ, অনেকগুলো বাড়ি গাড়ি করার ফলে তার আচার আচরণের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। অলি আল্লাহ একটা সুফি 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 দরবেশ দরবেশ একটা ভাব চলে এসেছিল ওই ড্রাইভারের মধ্যে, এবং তার ছেলে মেয়েদেরকে ঠিক সেইভাবে সে গ্রুমিং করেছিল, এবং ছেলেদেরকে দেখে মনে হতো রাজপুত। একটা তো ছাত্রলীগের নাকি কি একটা নেতাও ছিল। তো এখন সেই যে ড্রাইভার আবেদ আলী না কি যেন নাম, এই ড্রাইভারের মানে মোজা হওয়ারও তো যোগ্যতা নাই এই ছেলের, ড্রাইভারের জুতো হওয়ার যোগ্যতা নাই এই ছেলের, অথচ এই ছেলে ডিসি ট্রান্সফার করেছে। এ কথা শোনা যায় যে মানে এর কথা যারা শুনেছেন, এর সুপারিশে যারা ডিসি হয়েছেন, তা আমার তো মনে হয় যে এই ছেলেকে শাস্তি না দিয়ে এই ছেলের কথা যারা শুনেছেন, তার সুপারিশে যারা এই বদলি ট্রান্সফার করেছেন, তাদের প্রত্যেকটা লোকরে প্রকাশ্যে আসলে চাবুক মারা উচিত। প্রকাশ্যে চাকরি তো যাবেই, তার সঙ্গে সঙ্গে এই ছেলের কথা মতো যারা সরকারি কর্মকর্তা অপকর্ম করেছে বা করতে বাধ্য হয়েছে, তাদের সবাইকে চাপকানো উচিত, এবং প্রকাশ্যে তাদেরকে চাবুক মেরে তাদেরকে খুব আমাদের এই সমাজের যত মন্দ বাসি পচা খাবার রয়েছে, যেগুলো নিকৃষ্ট প্রাণী খায়, এগুলোকে একটা ভাঙা প্লেটে করে তাদেরকে সেই ধরনের বাজে খাবার তাদের মুখে জোর করে ঢুকে দেওয়া উচিত, যে তোরা মানুষ হওয়ার উপযুক্ত না। এরকম একটা ছেলের হুকুমে যারা থরথর করে কাঁপে। চাকরি কি এত দরকার? ক্ষমতা কি এত দরকার? তো সেই দিক থেকে আপনি বা আমি এদেরকে যতই বাচ্চা দরবেশ বলি না কেন, বাস্তবতা হলো ওই যে বড় দরবেশ সালমান এফ রহমান, অবস্থার দৃষ্টি এরা এই বর্তমান জমানাতে সালমান এফ রহমানের আব্বা না, রীতিমতো দাদার মতো এরা মানে সিনিয়রিটি পেয়ে গেছে, সালমান এফ রহমানের দাদায় পরিণত হয়ে গেছে। কাজেই এদেরকে আর পিচ্ছি দরবেশ বলা যাবে না, এরা হলো দরবেশের দাদা, দরবেশের বাপ, এরকম একটা অবস্থা। আর এই সকল দরবেশদেরকে আমাদেরকে দেখতে হচ্ছে, এদের দুর্নীতির কথা শুনতে হচ্ছে। এর সাথে আমাদের আসলে মৃত্যু হলে ভালো হতো। এর সে অপমান আর হতে পারে না যে আমাদের এত নৈতিক অধঃপতন, যে আমাদের এই রাষ্ট্রে আমরা কোন পর্যায়ে চলে গেলাম। আমাদের মধ্যে হঠাৎ করে যদি দেখা গেল যে একটা মুরগি, একটা ছাগল খুব শক্তিশালী হয়ে পড়েছে, সেই ছাগলটা ক্ষমতার বড় বড় জায়গাতে, মন্ত্রী এমপিদের জায়গাতে গিয়ে সে টেবিলে বসে সে বলল যে আমার পা চাটো, আর ওই যাকে ছাগল বললো পা চাটার জন্য, সে পা চাটলো, ছাগলের লেজ দিয়ে তাকে 2-3টে বাড়ি দিল, ছাগল 3-4টে গুঁতা দিল, টেবিলের উপরে মলমূত্র ত্যাগ করে আসলো, বললো যে এটা পরিষ্কারও করতে পারো, খেতেও পারো। তখন কিছু লোক করলো কি, যে ঠিক আছে, ছাগল হুজুর যখন বলছে তাহলে আসেন আমরা একটু তার মলমূত্র লেহন করি। কেউ আবার বললো যে না ঠিক আছে, পরিষ্কার করে ফেলি। তো এইরকম কর্মকাণ্ড শুনতে যে ঘেন্না লাগে না, তার চেয়ে এই ধরনের চেহারা সুরত দেখলে, এদের কর্মকাণ্ড দেখলে বেশি ঘেন্না লাগে। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গ। এই যে জাহেলিপনা চলছে আমাদের এই সমাজে, জুলুম চলছে, এগুলো দেখে কি মনে হয় না যে এই জালেমের সাথে আগের জালেম তারা ভালো ছিল?
আপনি চিন্তা করতে পারেন যে সচিবালয়ে ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি, ওই সময়টাতে ধরেন রব্বানির নাম আসছে, সাদ্দামের নাম আসছে। সাদ্দাম আওয়ামী লীগ জমানাতে সংস্থাপন মন্ত্রণালয়ে গিয়ে পুরো ডিসিকে ট্রান্সফার করে ফেলেছে। এটি কি আপনারা কল্পনা করতে পারতেন ছাত্রলীগের সভাপতি কাজ করতে পেরেছে? কিংবা যুবলীগের পরশ সভাপতি, পরশ এবং পরশ যেন তো নন, শেখ ফজলুল হক মনি সাহেবের ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দেশ বিদেশে উচ্চতর পড়াশোনা করে একজন মানুষ, তারপর যুবলীগের চেয়ারম্যান, শেখ হাসিনার আত্মীয়। তো তিনি কোনো একটা সরকারি অফিসে প্রভাব বিস্তার করে, সেটা রেল হোক কিংবা সেটা পাঠ্যপুস্তক বিভাগ হোক, সেখানে কোনো একটা পান্ডাকে কাজ দিতে বলেছেন। এরকম ঘটনা শুনেছেন আপনারা কখনো? বের করেন তো এরকম একটা ঘটনা পরশ করেছে। আমি তওবা করব। আমি জাস্ট উদাহরণ দিলাম যে আমরা শেখ হাসিনার জমানাকে জালেমের জমানা বলি, জুলুমের জমানা বলি, কিন্তু সেই জুলুমগুলো কোন পর্যায়ে হতো, কোন পর্যায়ে হতো? আপনি এখন চিন্তা করেন যে ঢাকা সিটি কর্পোরেশনে কি হচ্ছে। আপনি তাপসকে যতই খারাপ বলেন না কেন, তাপসের জমানাতে এখন ঢাকা সিটি কর্পোরেশনে যা হচ্ছে, কিংবা মেয়র আতিককে আপনি যাই বলেন, সে অনেক কাজকর্ম করেছে, তার মধ্যে তার নিজের মেয়েটাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। এই একটা সমালোচনার কর্মকাণ্ড ছাড়া এখন যে দেখেন তো তার যে উত্তর সিটি কর্পোরেশনে যা কিছু হচ্ছে, তার 1000 ভাগের 1 ভাগ অপকর্ম এই আতিকের জমানাতে হয়েছে কিনা খুঁজে দেখেন। কিংবা এখন কারণ বাজার যান, কারণ বাজার ওই সময় যে জালেম ছিল, এখনকার জালেমদের সঙ্গে একটু তুলনা করে দেখেন তো কী অবস্থা হচ্ছে। এখন যারা পুলিশের ঘুষ খাচ্ছে, এখন যারা সরকারি অফিসের ঘুষ খাচ্ছে, নতুন জালেম যারা হয়ে পড়েছে, সাবেক যারা ঘুষখোর কর্মকর্তা ছিল, তাদের সঙ্গে একটু